মুঘল সাম্রাজ্য নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশালতা আর ঐশ্বর্যের ছবি। কিন্তু প্রত্যেকটা গল্পেরই তো একটা শেষ থাকে, তাই না? চলুন আজ সেই কিংবদন্তি রাজবংশের শেষ প্রদীপ নিভে যাওয়ার করুণ কাহিনীটাই শোনা যাক। এমন এক সম্রাটের গল্প যিনি আসলে তলোয়ারের চেয়ে কলমকেই বেশি ভালোবেসেছিলেন। ভাবুন তো, এই কথাগুলো কোনো দিগ্বিজয়ী সম্রাটের নয়, বরং একজন কবির। ইনি হলেন বাহাদুর শাহ জাফর, ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট। তার নিজের লেখাই একটা লাইনেই যেন লুকিয়ে আছে তার পুরো জীবনের ট্র্যাজেডি, এক হারানো সাম্রাজ্যের জন্য তার গভীর হাহাকার। চলুন একটু সময়ের চাকা ঘুরিয়ে আমরা ফিরে যাই সেই হারিয়ে যাওয়া জগতে, মানে 1857 সালের মহাবিদ্রোহের ঠিক আগের দিল্লি। এমন একটা শহর যার আত্মাটাই ছিল কবিতা আর সম্প্রীতি দিয়ে গড়া। একবার কল্পনা করুন, একজন সম্রাট যার পূর্বপুরুষরা প্রায় পুরো উপমহাদেশ শাসন করেছেন, তার ক্ষমতা তখন লাল কেল্লার চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ। মানে রাজনৈতিক শক্তি প্রায় কিছুই ছিল না, কিন্তু সাংস্কৃতিক প্রতিপত্তি ছিল আকাশ ছোঁয়া। আসলে ব্রিটিশদের অধীনে তিনি ছিলেন অনেকটা একজন সম্মানিত বন্দির মতো। আর এটাই ছিল জাফরের আসল পরিচয়। তার জগৎটা তলোয়ারের ছিল না, ছিল কলমের। তার দরবারটা ছিল কবি, শিল্পী আর সুফি সাধকদের কেন্দ্র, কোনো রাজনীতিবিদ বা সেনাপতিদের আসর নয়। তখনকার দিল্লি কিন্তু শুধু একটা রাজধানী ছিল না, ছিল একটা সংস্কৃতির প্রাণকেন্দ্র, যেখানে হিন্দু আর মুসলমানরা মিলেমিশে উৎসব পালন করত, যেখানে গালিবের মতো কবিরা তাদের সেরা গজল শোনাতেন। এই সম্প্রীতির সংস্কৃতিটাই ছিল দিল্লির আসল আত্মা। আর ঠিক এই আত্মার উপরেই ধেয়ে আসছিল এক ভয়ঙ্কর ঝড়, যা সবকিছু তছনছ করে দেবে। আর সেই ঝড়টাই এই বৃদ্ধ কবিকে ইতিহাসের মঞ্চে এমন এক ভূমিকায় ঠেলে দেয় যা তিনি কোনোদিন কোনোভাবেই চাননি। এক মহাবিপর্যয় যা শুধু দিল্লি নয়, পুরো ভারতবর্ষের ভাগ্যকেই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। দৃশ্যটা একবার ভাবুন, ভোরবেলা হঠাৎ হাজার হাজার বিদ্রোহী সিপাহী শহরে ঢুকে পড়েছে, আর তারা সোজা চলে এসেছে সম্রাটের কাছে। আর এসেই এই ৮২ বছরের বৃদ্ধকে এক ভয়াবহ বিদ্রোহের নেতা হিসেবে ঘোষণা করছে। জাফর এই ঘটনার জন্য একদমই প্রস্তুত ছিলেন না। জাফরের সংকটটা ছিল খুবই গভীর। একদিকে তার নিজের সেই শান্ত শিল্প সাহিত্যের জগৎ, আর অন্যদিকে বিদ্রোহীদের রক্তক্ষয়ী বিপ্লবের ডাক। তিনি কোন পথটা বেছে নেবেন? ইতিহাসে সেই কঠিন মুহূর্তে তার সামনে কি আদৌ কোনো পথ খোলা ছিল? সত্যি বলতে ইতিহাসের স্রোত তখন এতটাই প্রবল ছিল যে জাফরের মতো একজন মানুষের পক্ষে তার বিরুদ্ধে দাঁড়ানো প্রায় অসম্ভব ছিল। তাই অনিচ্ছা সত্ত্বেও তিনি হয়ে উঠলেন এই মহাবিদ্রোহের প্রতীক। এরপর জাফরের সেই কবিতার শহরটাই পরিণত হল এক বিশাল রণক্ষেত্রে। 1857 সালের মহাবিদ্রোহের কেন্দ্রবিন্দু তখন দিল্লি, আর পুরো ভারতের চোখ তখন এই শহরের দিকে, যেখানে রক্ত দিয়ে এক নতুন ইতিহাস লেখা হচ্ছিল। এই লড়াই চলেছিল কয়েক মাস ধরে, যার প্রত্যেকটা পর্যায় ছিল ভয়ঙ্কর। যেমনটা এখানে দেখা যাচ্ছে, মে মাসে বিদ্রোহীরা দিল্লি দখল করে। দেখতে দেখতে জুনের মধ্যেই ব্রিটিশ বাহিনী শহরটাকে ঘিরে ফেলে, অবরোধ শুরু করে। আগস্টে সেই অবরোধ আরও তীব্র হয়, একটানা গোলাবর্ষণে শহর কাঁপতে থাকে। আর সেপ্টেম্বরে শুরু হয় ব্রিটিশদের সেই চূড়ান্ত নারকীয় আক্রমণ। 4 মাস, মানে 120টা দিন। একবার ভাবুন, এই দীর্ঘ সময় ধরে দিল্লির সাধারণ মানুষ কি অবর্ণনীয় দুর্গতির মধ্যে বেঁচেছিল। ঘরে খাবার নেই, পান করার মতো জল নেই, আর মাথার উপর 24 ঘণ্টা মৃত্যু ভয়। অবরোধের শেষটা ছিল আরও অনেক বেশি ভয়াবহ। বিজয়ী ব্রিটিশ বাহিনী যখন শহরে ঢুকল, তখন শুরু হল প্রতিশোধের এক নারকীয় অধ্যায়। ব্রিটিশরা শহরটা পুনর্দখল তো করেছিল, কিন্তু এটা শুধু একটা সামরিক বিজয় ছিল না, একদমই না। এটা ছিল এক নির্মম, লাগামহীন প্রতিশোধ। যে ব্রিটিশদের হত্যা করা হয়েছিল, তার বদলা নিতে তারা যেন উন্মত্ত হয়ে উঠেছিল। তাদের লক্ষ্য শুধু বিদ্রোহীদের দমন করা ছিল না, বরং পুরো শহরটাকেই একটা চরম শিক্ষা দেওয়া ছিল। কোনো বাছবিচার ছিল না, বিদ্রোহী কে আর সাধারণ মানুষ কে সেটা দেখার সময় ছিল না তাদের। নারী, পুরুষ, শিশু কেউই রেহাই পায়নি। দিল্লির অলিগলিতে তখন শুধু রক্তের স্রোত। শুধু মানুষকেই নয়, শহরের আত্মাকেও যেন হত্যা করা হয়েছিল। শতাব্দী ধরে গড়ে ওঠা শিল্প, সাহিত্য, সঙ্গীত সবকিছুকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়। দিল্লির সেই প্রাণবন্ত সংস্কৃতি চিরদিনের মতো হারিয়ে গেল। আর ব্যক্তিগতভাবে জাফরের জন্য এটা ছিল সবচেয়ে বড় আঘাত। তার চোখের সামনেই তার সন্তানদের, তার নাতিদের হত্যা করে মুঘল বংশের প্রদীপ নিভিয়ে দেওয়া হলো।
এটা ছিল একটা প্রতীকী কাজ, মুঘল শাসনের চূড়ান্ত অবসান। আর সেই পরাজিত পুত্রহারা রাজ্যহারা সম্রাটের নিজের ভাগ্যে কি ছিল? তার জীবনের শেষ অধ্যায়টা ছিল আরও অনেক বেশি করুণ। ভাবা যায়, যে সম্রাট একসময় হিন্দুস্তানের প্রতীক ছিলেন তাকেই তার নিজের দেশে দেশদ্রোহী হিসেবে বিচার করা হলো। এটা ছিল এক চরম অপমান, যার মাধ্যমে ব্রিটিশরা তাদের নতুন ক্ষমতাকে সবার সামনে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ৩০০ বছরেরও বেশি সময়ের এক ঐতিহ্য, এক সংস্কৃতি, এক বিশাল রাজবংশ, সবকিছু যেন মাত্র কয়েক মাসেই ধুলোয় মিশে গেল। ইতিহাস এক ভয়াবহ পতনের সাক্ষী হয়ে রইল। কোথায় লাল কেল্লার সেই চাকঝমক, আর কোথায় রেঙ্গুনের এক অন্ধকার স্যাঁতসেঁতে গ্যারেজ? একজন সম্রাটের জন্য এর চেয়ে বড় পতন আর কি হতে পারে? তিনি তার প্রিয় দিল্লি থেকে হাজার হাজার মাইল দূরে একদম একাকী মৃত্যুবরণ করেন। নির্বাসনে থাকাকালীন লেখা তার এই দুটো লাইনই হয়তো তার জীবনের সবথেকে বড় সত্যি। যিনি এক বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী ছিলেন, মৃত্যুর পর তার নিজের প্রিয় দেশে সমাধিস্থ হওয়ার মতো সামান্য জায়গাটুকুও জুটেনি। এই কথাগুলো আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে এক গভীর বেদনা জাগিয়ে তোলে। জাফরের এই গল্পটা তো শুধু একজন সম্রাটের পতনের গল্প না, এটা একটা শহরের আত্মা, একটা সংস্কৃতি আর একটা যুগের অবসানের গল্প। আসল প্রশ্নটা হলো, যখন ইতিহাস এমনভাবে মোড় নেয়, তখন তো শুধু ইট পাথরের দালানি ভাঙে না, হারিয়ে যায় এক অমূল্য মানব ঐতিহ্য। আর সেই ক্ষতি কি আদৌ কোনোদিন পূরণ করা সম্ভব?